আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পল্লীশ্রী কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এর উপরে ক্লাস নিচ্ছি। আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ। তড়িৎ চৌম্বক আবেশ। তো আমরা জানি 1831 সালে বিজ্ঞানী ওয়েরস্টেড সর্বপ্রথম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেছিলেন। অর্থাৎ একটি বর্তনীর ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ চলে তাহলে তার চারিপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা শুরু করলেন যে উল্টাভাবে যদি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায় কিনা। এ নিয়ে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, ইংল্যান্ডের বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানী লেন্স এবং আমেরিকার বিজ্ঞানী হেনরি আলাদা আলাদাভাবে আবিষ্কার করলেন যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শুধুমাত্র বিজ্ঞানী মাইকেল ফ্যারাডেই তার আবিষ্কারের যে সাফল্য তিনি পেয়েছিলেন, তাই আমরা মাইকেল ফ্যারাডেকে তড়িতের আবিষ্কারক হিসাবে জানি। তো দেখি আমরা কিভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, সেটা দেখব। দেখো ছাত্রছাত্রীবৃন্দ, একটি বদ্ধ কুণ্ডলী গ্যালভানোমিটার যুক্ত আছে তড়িৎ প্রবাহ অস্তিত্ব পাওয়ার জন্য। একটি গতিশীল চুম্বক, ধরো এন মেরু এস মেরু, এন মেরুকে যদি এই বদ্ধ বর্তনীর দিকে নিয়ে আসা হয় তাহলে তড়িৎ প্রবাহ হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবার যদি এই চুম্বক শলাকাকে যদি বিপরীত দিকে নেওয়া হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহিত হয়। এর কারণ হচ্ছে এই বদ্ধ বর্তনীর ভিতর দিয়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় অথবা চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হয়। এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন তথা চৌম্বক বলরেখার পরিবর্তনের ফলে এই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। আমরা অন্যভাবেও তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় সেটা দেখতে পারি। কিভাবে? এই বদ্ধ বর্তনী গ্যালভানোমিটার, এখানে যদি তড়িৎবাহী বর্তনী রাখি, একটা রেস্টার্ট চাবি, তড়িৎ চালক শক্তি, এর ভিতরে তড়িৎ প্রবাহিত হবে। আর এর ভিতরে তড়িৎ প্রবাহিত হলে এই বদ্ধ কুণ্ডলীতে বা বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে। যদি এটা পরিবর্তন করি, দূরত্ব বাড়ায়, তাহলে তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন ঘটবে। যদি আবার কাছাকাছি নিয়ে আসে তাহলে আবার তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন ঘটবে। এ থেকে আমরা বলতে পারি যে একটি গতিশীল চুম্বক অথবা একটি তড়িৎবাহী বর্তনীর প্রভাবে এই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হচ্ছে। তো
বলতে পারি আমরা যে একটি গতিশীল চুম্বক অথবা একটি বদ্ধ তড়িৎবাহী বর্তনীর প্রভাবে অন্য একটি বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহের সূচনা হওয়া বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হবে তড়িৎ চৌম্বকীয় আবেশ। আমরা দেখলাম তড়িৎ চৌম্বকীয় আবেশ কিভাবে হয়। এখন আমরা দেখব চৌম্বক ফ্লাক্সটা কি জিনিস। আমরা যে বললাম চৌম্বক ফ্লাক্স এর পরিবর্তন, চৌম্বক ফ্লাক্সটা কি জিনিস। একটা তল, এই তলের ক্ষেত্রফল a, মনে করো একটা তড়িৎ ক্ষেত্র b, এর উলম্ব উপাংশ যদি থিটা কোণ করে উলম্বের সাথে, তাহলে এই উপাংশের নাম হচ্ছে b cos থিটা। চৌম্বক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। ফাই ইকুয়াল টু ওই তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল, যেমন বি কস থিটা, এটাকে বলা হবে চৌম্বক ফ্লাক্স। তাহলে ফাই ইকুয়াল টু আমরা বলতে পারি এ ডট বি। তাহলে চৌম্বক ফ্লাক্সের এককটা কি? এ ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার আর চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, তাহলে টেসলা মিটার স্কয়ার বলা যাবে। এখন এই চৌম্বক ফ্লাক্স কখন সর্বোচ্চ হয় আর কখন সর্বনিম্ন হয় সেটা আমরা একটু দেখতে পারি। যদি আমরা দেখছি যে এ ডট ফাই ইকুয়াল টু আমরা এ ডট বি, অর্থাৎ এ বি কস থিটা। এখন থিটার মান যদি শূন্য হয়, অর্থাৎ এই তলের সমান্তরালে যদি চৌম্বক ক্ষেত্র কাজ করে, আর তার অর্থ এই চৌম্বক ক্ষেত্র এবং ওই তল ভেক্টর এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে সর্বোচ্চ ফ্লাক্স হবে। তাহলে ফাই ম্যাক্সিমাম হবে এ বি কস 0 ডিগ্রি, দ্যাট মিন্স এ বি। এটা হচ্ছে সর্বোচ্চ ফ্লাক্স। আর সর্বনিম্ন ফ্লাক্স আই মিনিমাম এ বি cos 90 ডিগ্রি। তখন বি চৌম্বক ক্ষেত্র এবং তল ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, তখন হবে 0। এটা হচ্ছে সর্বনিম্ন ফ্লাক্স। আর সর্বনিম্ন ফ্লাক্স এবং সর্বোচ্চ ফ্লাক্সের মাঝামাঝি, এটাকে বলা হবে মাঝারি ফ্লাক্স। এটাকে মাঝারি ফ্লাক্স বলবো। এই মাঝারি ফ্লাক্সের থিটার মান হবে 90 ডিগ্রি থেকে কম এবং 0 ডিগ্রি থেকে বেশি। এই লিমিটে তোমার মাঝারি ফ্লাক্স হবে। তো আমরা ফ্লাক্সটা দেখলাম। এখন বিজ্ঞানী ফ্যারাডে তার যে পরীক্ষালব্ধ ফলাফল আমাদেরকে দুটো সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। সেই সূত্র দুটো কি? প্রথম সূত্র ফ্যারাডের, বিজ্ঞানী ফ্যারাডের প্রথম সূত্র। প্রথম সূত্র বলছে যে একটি বদ্ধ কুণ্ডলীতে যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে বা চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটে, তখন ওই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চৌম্বক আবেশের সৃষ্টি হয় বা তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। দ্বিতীয় যে সূত্রটি আছে, দ্বিতীয় সূত্র বলছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার হবে
একটি বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির মান হবে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। কেমন? তো phi equal to is সমানুপাতিক, phi is proportional to minus phi 2 minus phi 1, সরি এটা হচ্ছে এপসাইলন, এটা তড়িৎচালক শক্তি ভাগ টি। তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার phi 2 minus phi 1 by t পরিবর্তনের হারের ঋণাত্মক মান এর সমানুপাতিক কি? তড়িৎচালক শক্তি। এইটা আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র, এটাকে নিউম্যানের সূত্র বলা হয়। আবার নিউম্যানের সূত্রও বলা হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস কে phi 2 minus phi 1 by t। এখন কে ইকুয়াল টু যদি 1 হয়, সমানুপাতিক ধ্রুবক, তাহলে এপসাইলন ইকুয়াল টু মাইনাস phi 2 minus phi 1 by t। এখন t ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয়, phi 2 ইকুয়াল টু 0 হয়, এপসাইলন ইকুয়াল টু 1 ভোল্ট হয়, তখন কি দাঁড়ায়? phi 1 ইকুয়াল টু 1 ওয়েবার। এখান থেকে 1 ওয়েবারের সংজ্ঞা দিতে পারি আমরা। তো 1 ওয়েবারের সংজ্ঞাটা 1 ওয়েবার এর সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়। এখানে আমরা বলতে পারি যে n পাকের কুণ্ডলী যদি হয় n, n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1 পাকের কুণ্ডলীতে যদি 1 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স শূন্যে নেমে আসে, এবং শূন্যে নেমে আসলে যদি তড়িৎচালক শক্তি যদি 1 ভোল্ট হয়, 1 ভোল্ট তড়িৎচালক শক্তি যদি আবিষ্ট হয়, তো সেই ফ্লাক্সকে বলা হবে 1 ওয়েবার। কেমন? দেখো, মান বসালে আমরা কি পাই? এখানে 1 বসালাম, মাইনাস এখানে 1 পাক, এখানে 0 দিলাম, মাইনাস phi 1 দিলাম, আর এখানে t দিলাম। তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে কেটে গেল, প্লাস হলো। তাহলে phi, এটা 1 সেকেন্ড দিলাম, তাহলে phi 1 ইকুয়াল টু 1 ওয়েবার। তাহলে 1 ওয়েবারের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? 1 পাকের কুণ্ডলীতে সংশ্লিষ্ট যে পরিমাণ 1 সেকেন্ডে যদি চৌম্বক ফ্লাক্স শূন্যে নেমে আসে, এবং শূন্যে নেমে আসলে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তো সেই পরিমাণ চৌম্বক ফ্লাক্সকে বলা হবে 1 ওয়েবার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব লেন্জের সূত্র। লেন্জের সূত্রটা কি সেটা আমরা একটু দেখব। যে কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তির মান এমন হবে যে এটি যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণকে বিরোধিতা করছে। তো কেমন করে বিরোধিতা করে একটু দেখি। একটি গ্যালভানোমিটার যুক্ত বদ্ধ বর্তনী, একটি গতিশীল চুম্বক, এন মেরু, এস মেরু। এই এন মেরুকে যদি কুণ্ডলীর পাশে নিয়ে আসি, তাহলে আমরা জানি সলিনয়েডের নিয়ম অনুসারে এই প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে এই প্রান্তে এন মেরু সৃষ্টি হচ্ছে। তো এই এন মেরু, চৌম্বক ক্ষেত্রে এন মেরু আর এই চৌম্বক শলাকার এন মেরু পরস্পর বিকর্ষণ করছে। বিকর্ষণ করলে কি হয়? এই গতিশীল চুম্বক, এই চুম্বককে
বিকর্ষণ করে এইদিকে ঠেলে দিচ্ছে। তার মানে যে কারণে সৃষ্টি হচ্ছে এই চৌম্বক শলাকার কারণেই এখানে তড়িৎ চালক শক্তির উদ্ভব হচ্ছে। বাট তড়িৎ চালক শক্তি উদ্ভব হওয়ার সাথে সাথে একে আবার বিকর্ষণ করছে, তার মানে বিরোধিতা করছে। আর এই যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের যে মাইনার চিহ্নটি শুধু সেই কারণেই হয়। তো যাই হোক, এখন আমরা দেখছি যে যদি বিপরীত দিকে নিয়ে যাওয়া হয় এই চৌম্বক শলাকাকে, তখন দেখা যায় চৌম্বক তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে। আর ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হলে সলিডারের নিয়ম বলছে এই প্রান্তে এস মেরু সৃষ্টি হবে, তখন আবার আকর্ষণ করছে। তাহলে যাওয়ার সময় আকর্ষণ করছে, আবার আসার সময় বিকর্ষণ করছে। এইটা হচ্ছে বিরোধিতা। তো যাই হোক, লেন্জের সূত্রকে আমরা আপাতত মনে করি যে এটা বোধ হয় শক্তির নিত্যতা সূত্রকে লঙ্ঘন করছে, কিন্তু বাস্তবে শক্তির নিত্যতা সূত্রকে লঙ্ঘন করে না। এর কারণটি হচ্ছে, আমরা একটুখানি দেখি। এর কারণ হচ্ছে, দেখো, এই চুম্বক শলাকাকে যখন আমি বদ্ধকুণ্ডলীর দিকে নিয়ে আসছি, তখন ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ফলে এই প্রান্তে এন মেরু সৃষ্টি হচ্ছে, তাহলে বিকর্ষণ করছে। আর বিকর্ষণ বলের বিরুদ্ধে এই চুম্বক শলাকাকে কুণ্ডলীর দিকে আনার ফলে কাজ করতে হচ্ছে। এই কাজই এই বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক শক্তির উদ্ভব হচ্ছে। এইটা হচ্ছে তোমার লেন্জের সূত্র। আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে শক্তির নিত্যতা সূত্র বোধহয় লঙ্ঘন হচ্ছে, কিন্তু না, বাস্তবে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘন হচ্ছে না। ঠিক আছে, আশা করি তোমরা আমার ক্লাস ভালোভাবে বুঝতে পারছো এবং এতক্ষণ আমার ক্লাস ধৈর্য সহকারে শুনেছো, সেজন্য তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। পরবর্তী ক্লাসে আমার সঙ্গে আবারও দেখা হবে। আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করছি।